আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র রমজান মাসে রেখেছেন। রমজানের ফজিলত আমরা লাভ করতে পারছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব যাকাত সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে যাকাতের কথাটা আল্লাহ তাআলা দ্ব্যর্থহীনভাবে বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাহ। তো আমাদের সমাজে আমরা অন্য অন্য মাসালাগুলো যতটুকু জানি বুঝি, জাকাতকে আমরা সেইভাবে প্রাসঙ্গিক হিসাবে জানি না বা আলোচনাও হয় না। তো রমজান মাসে আবার অনেকেই জাকাত দিয়ে থাকেন। এই জন্য রমজান মাস আসলে জাকাতের কিছু প্রসঙ্গ আসে। যদিও জাকাত রমজান কেন্দ্রিক নয়, বছরের যে কোনো সময় জাকাত ফরজ হতে পারে। তো তবুও রমজানে যেহেতু ফজিলত বেশি, সালাফ থেকেও বক্তব্য এসেছে রমজানে জাকাতের ব্যাপারে, এই জন্যই মূলত আলোচনা করা হয়ে থাকে। তো আজকে আমরা আলোচনা করব জাকাত সংক্রান্ত কিছু বিষয় নিয়ে। প্রথমত হচ্ছে জাকাত কখন দিবে বা দিতে হবে। জাকাত দেওয়ার জন্য ইনিশিয়ালিটি তিনটি জিনিস আমাদেরকে প্রথম লক্ষ্য রাখতে হবে। একটি হচ্ছে সম্পদের পূর্ণ মালিকানা, ফুল অনারশিপ, অর্থাৎ আমার কাছে যে সম্পদ থাকবে এই সম্পদের একক মালিকানা আমাকে থাকতে হবে। দুই নম্বর হচ্ছে সম্পদটা নির্দিষ্ট পরিমাণে থাকা, যেটাকে শরীয়তের পরিভাষায় নিসাব বলা হয়। অর্থাৎ যদি কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে তখনই তাকে জাকাতটা দিতে হবে। নিসাবের অর্থ হচ্ছে 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপা পরিমাণ মূল্য। আর 3 নম্বর হচ্ছে এই সম্পদটা 1 বছর তার কাছে থাকতে হবে। এই তিনটি শর্ত পাওয়া গেলে তবেই তাকে জাকাত দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে জাকাত কোন কোন সম্পদে আমরা জাকাত দিব। জাকাতের অনেকগুলি স্তর আছে। যেমন পশু পাখির জাকাত একরকম দিতে হয়, উৎপাদিত ফসলের জাকাত একরকম দিতে হয়, আর এটা হচ্ছে সম্পদের জাকাত। সম্পদ বলতে এখানে আমরা 4 ভাগে ভাগ করব। 4 ধরনের সম্পদের জাকাত দিতে হয়। একটি হচ্ছে সোনা, রূপা, নগদ ক্যাশ এবং ব্যবসায়ী পণ্য। এই 4 প্রকার সম্পদের জাকাত দিতে হয়। তো সোনার উপর তো মূল নিসাব, আর কাগজের নোট যেটাকে কারেন্সি বলা হয়, এটা আগে ছিল না, পরবর্তীতে এটা যুক্ত হয়েছে, এজন্য এটাও নগদ ক্যাশের জাকাত দিতে হবে। আরেকটি হচ্ছে ব্যবসায়ী পণ্য। এখানে একটু ক্লিয়ার করি, আসলে ব্যবসায়ী পণ্য বলতে কি উদ্দেশ্য। সাধারণত ব্যবসায়ী কথা শুনলে আমরা মনে করি প্রফেশনাল যে বিজনেসম্যান ব্যবসা করে সে। আসলে জাকাতের ক্ষেত্রে ব্যবসায়ী পণ্য বলতে এটা উদ্দেশ্য নয়। ব্যবসায়ী পণ্য বলতে মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো পণ্য যদি কেউ ক্রয় করে এটাকে সেল করার উদ্দেশ্যে, যে আমি এটা কি এখন কিনে রাখবো, বেশি দাম পেলে বিক্রি করে দেবো, তাহলে সেটাই ব্যবসায়ী পণ্য। উদাহরণস্বরূপ বলা যায়, একজন টিচার অথবা অন্য কোনো পেশাতে আছে, সে মূলত প্রফেশনাল ব্যবসায়ী না। তো চাকরির সুবাদে সে চাকরি করছে এবং সে মনে করছে আমার কাছে এখন নগদ টাকা আছে, আমি একটা গাড়ি কিনে রাখি, ভালো দাম বলে বিক্রি করে দেব, তাহলে এটা হচ্ছে ব্যবসায়ী পণ্য। তাহলে ব্যবসায়ী পণ্য বলতে উদ্দেশ্য হচ্ছে কোনো পণ্য যদি কেউ কিনে এটাকে লাভে বিক্রি করে দেবে, তাহলে সেটা ব্যবসায়ী পণ্য। এটা মনে রাখতে হবে। সেই বিবেচনায় দেখা যায় অনেক কিছুই কিন্তু এর সাথে যুক্ত হয়ে যাবে। তো ব্যবসায়ী পণ্য হওয়ার জন্য ব্যবসায়ী হওয়া শর্ত নয়, বরঞ্চ কেনার সময় যদি এটাকে বেশি দামে বিক্রি করার উদ্দেশ্য থাকে সেটাই ব্যবসায়ী পণ্য। তাহলে আমরা জাকাত দিব সোনা, রূপা, নগদ টাকা এবং ব্যবসায়ী পণ্যর। জাকাতটা আমরা কীভাবে হিসাব করব। এখানে সংক্ষেপে আমরা একটু আলোচনা করি। কোনো ব্যক্তির কাছে শুধু স্বর্ণ আছে আর কোনো অ্যাসেট নেই, সম্পদ নেই, এমন ব্যক্তির ক্ষেত্রেই শুধু 7.5 ভরি হতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তির কাছে 6 ভরি স্বর্ণ আছে যার দাম অনেক, কিন্তু তার কাছে অন্য কোনো সম্পদ নেই, রূপাও নেই, টাকা পয়সাও নেই, ব্যবসায়ী পণ্য নেই, তাহলে তাকে জাকাত দিতে হবে না। যখন তার কাছে 7.5 ভরি হবে তখনই জাকাত দিতে হবে। 2 নম্বর হচ্ছে একজন ব্যক্তির কাছে শুধু রূপা আছে, তার কাছে স্বর্ণও নেই, নগদ টাকাও নেই, ব্যবসায়ী পণ্যও নেই, তবুও তাকে 52.5 ভরি আগ পর্যন্ত জাকাত দিতে হবে না। 3 নম্বর হচ্ছে যেটা বেশি হয় আমাদের সমাজে, তার কাছে কিছু সোনা, কিছু রূপা, কিছু ব্যবসায়ী পণ্য এবং নগদ ক্যাশ আছে। যদি মিক্স থাকে তাহলে সেই ক্ষেত্রে জাকাতের নিসাবটা কমে আসে। ফকিদের একটি মত হচ্ছে এটাকে রূপার হিসাব ধরা হয়, যদি বিপরীত অনেকগুলি মত আছে। তবে প্রসিদ্ধ যেটা ফকিরা যেটা বলছেন সেটা হচ্ছে কোনো ব্যক্তির কাছে যদি কিছু সোনা থাকে, কিছু রূপা থাকে এবং নগদ কিছু ক্যাশ থাকে, যেটা প্রয়োজনে অতিরিক্ত,
অথবা ব্যবসায়ী পণ্য থাকে, তাহলে এমন ব্যক্তিকে জাকাত দিতে হবে এবং তখন জাকাতের নিসাবটা আসবে হচ্ছে রূপার হিসাবে। উদাহরণস্বরূপ আমরা একটু ক্লিয়ার করি, একজন ব্যক্তির কাছে 1 ভরি সোনা আছে, 1 ভরি রূপা আছে, তাহলে সোনা এবং রূপাকে যদি আমরা হিসাব করি তাহলে দেখা যায় তার কাছে নিসাব হয়ে যাচ্ছে, তাহলে এমন ব্যক্তিকে জাকাত দিতে হবে। কাজেই আমাদের কাছে যাদের কাছে এই ধরনের এই ক্রাইটেরিয়াগুলো সম্পদ থাকবে আমরা হিসাব করে জাকাত দিব। এখানে আরও অনেকগুলি দিক আছে, এগুলো আসলে বিস্তারিত এখানে বলা পসিবল না। যেমন উদাহরণস্বরূপ বলি, একজন মায়ের কাছে বা বোনের কাছে তার কাছে 2 ভরি স্বর্ণ আছে এবং তার কাছে 1 ভরি রূপা আছে, কিন্তু সে আসলেই গরিব। তো শরীয়তের এই বিবেচনায় কিন্তু তাকে জাকাত তারপরে ফরজ হয়ে যাচ্ছে, কিন্তু সে নিজে এতটা গরিব তার সেখান থেকে চলার কোনো ব্যবস্থা নেই, এটাই তার সম্পদ। তো এমন কিছু ক্ষেত্রে ফকিদের অনেকগুলি মত এসেছে যে আসলে তার ক্ষেত্রে নিসাবটা কি রূপা ধরবে নাকি স্বর্ণ ধরবে। তো এই জাতীয় যাদের সমস্যা আছে তারা বিজ্ঞানজ্ঞ মুফতির সাথে যোগাযোগ করে নিব। বাকি ওভারঅল মূল নীতি হিসাবে আমরা যেটা ফকিরা যেটা বলে সেটা হচ্ছে, কোনো ব্যক্তির কাছে যদি সোনা রূপা ব্যবসায়ী পণ্য বা নগদ টাকা সব কিছু মিলিয়ে যদি 52.5 ভরি রূপার যে মূল্য এটা যদি থাকে তখন তাকে জাকাত দিতে হবে। জাকাতের ক্ষেত্রে আমরা হিসাবটা কিভাবে করব? নগদ টাকার অনেকগুলি এখন দিক আছে, যেমন আমার কাছে নগদ ক্যাশ আমার বাড়িতে আছে, ব্যাংকে আছে, ব্যাংকে আবার অনেকগুলো দিক থাকে, এখানে বিভিন্ন অ্যাকাউন্টে থাকে। তো টাকার বিষয়টা হচ্ছে নগদ টাকাটা যেভাবেই থাক, যে কোনো অ্যাকাউন্ট থেকেই থাক, সেটাকে আপনাকে হিসাব করতে হবে। সেটা ইন্স্যুরেন্সের মাধ্যমে হতে পারে, অথবা এফডিআর হতে পারে, প্রাইস বন্ড হতে পারে, সঞ্চয়পত্র হতে পারে, বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট হতে পারে। যতগুলি টাকা আছে আপনার সেগুলো হিসাব করে জাকাত দিতে হবে। এবং যারা চাকরি করেন তাদের সিপিএফ আছে এবং জিপি ফান্ড আছে। এটাও একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে যারা সরকারি চাকরি করছেন বা কোম্পানিতে চাকরি করছেন বা আধা সরকারিতে চাকরি করছেন, এখানে দুটো অপশন থাকে। একটি হচ্ছে কেউ যদি মনে করেন যে সে ঐচ্ছিকভাবে টাকা এখানে জমা রাখছে, আরেকটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বাধ্যতামূলক কাটা হয়। তো যে অংশটুকু সরকারের পক্ষ থেকে বাধ্যতামূলক কাটা হয় এটা জাকাত দিতে হবে না, কিন্তু যে অংশটুকু আমার সুযোগ আছে টাকা জমা না রাখারও, তারপরেও আমরা জমা রাখছি, এটার কিন্তু জাকাত দিতে হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। যারা চাকরি করছেন আপনার হয়তো অনেকগুলি টাকা সঞ্চয় হয়েছে, যেটা আপনার ফ্লেক্সিবল ছিল, সুযোগ ছিল, কিন্তু আপনি ইচ্ছা করে সেখানে রাখছেন, সেই টাকার জাকাত আপনাকে দিতে হবে। এটা ছাড়াও অনেকগুলি দিক আছে, কিন্তু এখানে অল্প সময় সব কিছু বলাও সম্ভব না। ওভারঅল আমরা মনে করতে পারি বা জেনে রাখি, সেটা হচ্ছে যে ক্যাশের যতগুলো দিক হতে পারে, সেটা আপনার বিকাশে হতে পারে, নগদে হতে পারে, হ্যাঁ, বিভিন্ন ব্যাংক হতে পারে, সঞ্চয়পত্রের মাধ্যমে হতে পারে, যতগুলো দিক থাকে জাকাত দেওয়ার সময় সবগুলোকেই আমরা এখানে একত্রিত করব। তো এইভাবে আমরা জাকাতের হিসাবগুলি করব। ব্যবসায়ী পণ্য তো বললাম, ওইটাকে আমরা হিসাব করব। তাহলে সোনা রূপা ব্যবসায়ী পণ্য এবং নগদ টাকার কী কী দিক আছে সবগুলি আমরা এর কাছে যুক্ত করব। যুক্ত করার পরে আমরা জাকাতটা বের করব। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব কিভাবে আমরা ঋণটাকে বাদ দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।